অনুর নরম সরম আওয়াজ পেয়ে প্রত্যয় বোধ হয় ভালো লাগলো। ও খানিকটা আদুরে গলায় বলল, কেমন আছো সোনা? অনু অভিমানী সুরে বলল। কে খোঁজ নাই? প্রত্যয় নিজের অপরাধটুকু স্বীকার করে বলল, খুব বেশি ঝামেলায় ছিলাম, সব বলবো তোমায়। তার আগে ফোনটা উড়ুকে দাও। অনু ভ্রু কুঞ্চিত করে বলল। ওর সাথে কি কাজ আপনার? প্রত্যয় শাসন করার স্বরে বলল। দিতে বলেছি দাও, ওর সাথে জরুরি কথা আছে। অনু নাক ফুলিয়ে বলল। আপনি এতদিন পরে বকা দেওয়ার জন্য কল দিয়েছেন, তাই না? প্রত্যয় বুঝল অনুর অভিমানের ঘটপূর্ণ। প্রেমিক হিসেবে প্রত্যয় তো একটা দায়িত্ব আছে প্রেমিকার রাগ ভাঙানোর, কিন্তু এখন তো হাতে সময় নেই। তাও খুব বেশি আদর দেখিয়ে বলল, আমার জান, আমার প্রাণ, আমার অনু, প্লিজ কথা শোনো। ফোনটা উড়ুকে দাও, তারপর আমি তোমার সাথে সারা রাত কথা বলবো, প্রমিস। আজ আর ঘুমাতে দেবো না তোমায়। প্রত্যয়ের এমন আহ্লাদি কথায় গদগদ হয়ে উঠল অনু। এতক্ষণের রাগ ঢাক সব হাওয়ায় মিলিয়ে গেল মুহূর্তে। ও লাজুক স্বরে বলল, ঠিক আছে, এটাই কিন্তু শেষবার। তারপর আর এরকম রিকোয়েস্ট করবেন না। মা জানলে খুব চটে যাবে আমার উপর। প্রত্যয় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, আচ্ছা করবো না, এবার দাও। একটু ধরুন, আমি নিয়ে যাচ্ছি। সেই সন্ধ্যা থেকে মাঝরাত অবধি এক নাগাড়ে শাওয়ার ছেড়ে ভিজেছে ওরও। নিজের সাথে নিজে না পেরে চিৎকার করে কেঁদেছে। শরীরের ব্যথা, মনের ব্যথা, সব কিছুতে জর্জরিত হয়ে আছে ও। হাত পাগুলো পানিতে ভিজে আরও ফ্যাকাশে হয়ে উঠেছে। অতিরিক্ত ভেজার ফলস্বরূপ ঠান্ডায় তিতিরিয়ে কাঁপছে ছোট্ট শরীরটা। এক পর্যায়ে নিজের ভ্রম ছুটে গেলে জামা কাপড় পাল্টে মাথায় তাওয়াল জড়িয়ে নিজের ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ওরও। ওয়াশরুম থেকে বেরিয়ে পায়ে পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় টানা বারান্দায়। আকাশটা ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন। দূর আকাশে গুড়গুড়িয়ে মেঘ ডাকছে। হয়তো আজ রাতেও ঝড় আসবে। প্রচণ্ড ঝড়ে ভেঙে যাবে গাছপালা। সেই তীব্র ঝড়ের তাণ্ডব ও হয়তোবা অরুণ মনের ঝড়ের কাছে সামান্য মাত্র। তখনও কংক্রিটের ভবনের কোনো একতলা থেকে ভেসে আসছে বেসুরো গানের লাইন। রাত চাঁদের আলো ঝরে বন্ধু তোমারও ঘরে। হায়, আলো যে জ্বলে না আমি একলা আধারে। বন্ধু বিব্রতি যে না আমি খুঁজি তোমারে। তুমি কোথায় আছো, কোথায় দেখা যাও আমারে। গানের লাইনগুলো খুব মন দিয়ে শুনতে শুনতে অস্ফুট স্বরে বলল, আমার থেকে লুকিয়ে কোথায় হারিয়ে গেলে তুমি জায়ান কৃতিক? তুমিহীন আমি যে কতটা বিধ্বস্ত, বিমর্ষ আর পাগল পড়া, সেটা তোমার অদেখাই রয়ে গেল। সেদিন তোমার বলে যাওয়া প্রতিটি কথার মর্ম আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি। নিজের অজান্তেই তোমার প্রতি আসক্ত হয়ে পড়েছি আজ। এখন তোমাকে যে আমার চাই চাই, কিন্তু তুমি তো নেই, কোথাও নেই। আর কত পোড়াবে আমায় বলো, কত বোঝাবে তোমার মর্ম? পারছি না আর, এবার তো ফিরে আসো। অরুর নিদারুণ ভাবনায় ছেদ ঘটিয়ে রুমে প্রবেশ করে অনু। রুমের মাঝকারও উপস্থিতি টের পেয়ে অরু এগিয়ে গিয়ে তোয়ালে দিয়ে চুল ঝাড়তে ঝাড়তে বলল, খাবো না আমি, যেতে পারিস। অনু বলল, খেতে রাখার জন্য আসেনি, প্রত্যয় সাহেব কথা বলতে চাইছে। অরু একদিকের চুল অন্যদিকে এনে পুনরায় তোয়ালে চালাতে চালাতে বলল, এখন কথা বলতে ইচ্ছে করছে না। বলেছে ইম্পর্টেন্ট কিছু, হয়তো বা কৃতিক ভাইয়া। অনু কথাটা শেষ করার আগেই ওর হাত থেকে ছো মেরে ফোনটা নিয়ে কানে ধরল ওর। এই মুহূর্তে খুব ভয় করছে ওর। শরীরটা কাঁপছে, গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। কোনো মতেই জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে গলা কাপা কাপা গলায় ওরু বলল, হ্যালো। অরুর প্রত্যুত্তরে ওপাশ থেকে প্রত্যয় আস্তে করে বলল, ভাই নিচে অপেক্ষা করছে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে ধপ করে মেঝেতে বসে পড়ল ওর। দু হাতে শক্ত করে চেপে ধরল নিজের ক্রন্দনরত মুখ। কাঁদতে কাঁদতে ক্রমাগত পা দুটোকে বাচ্চাদের মতো মেঝেতে ছুটতে লাগলো ও। হুট করে হৃদয়ের ব্যথাটা তরতর করে বেড়ে গিয়েছে। অভিমানের ঝড়ে মস্তিষ্কটা ব্লক হয়ে আছে। আজ আবারও কতগুলো দিন পরে পেটের মধ্যে প্রজাপতি উঠছে। ইচ্ছে তো করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু তা তো সম্ভব নয়। তাই মেঝেতে বসেই দু হাতে মুখ চেপে ধরে চোখের পানি ফেলছে ওরু। ওরুকে এভাবে কাঁদতে দেখে অনু আর কথা বাড়ায় না, ফোন হাতে নিয়ে চুপচাপ রূপ ত্যাগ করে। ওরু যখন নিচে আসে তখন রাত 12টায় কি একটা। চারিদিকে তীব্র ঝড়ো হাওয়া আর গুড়ি গুড়ি বৃষ্টি মাথায় নিয়ে ভবন থেকে বেরিয়ে আসে ওরু। ওর পরনে ফ্রক আর লেগিংস। ভেজা চুলগুলো পাঞ্চ ক্লিপ দিয়ে কোনো মতে আটকানো। মাথার উপরে বড় করে ঘোমটা টানা।
নিচে এসে কৃতিক কিংবা তার বাইক কোনোটাই দেখতে পেল না ওরও। শুনশান নীরব রাস্তায় শুধুমাত্র চোখে পড়ল একটা ব্ল্যাক মার্সিডিজ। অনু জানে এটা কার গাড়ি, তাও আর দেরি করলো না, ছুটে চলে গেল গাড়ির সামনে। এতগুলো দিন পর কৃতিককে দেখার উত্তেজনায় হাত পা কাঁপছে ওর, সেই সাথে হৃদয় ভার হওয়ার অভিমান তো আছে। ওরও গাড়ির সামনে এসে দাঁড়াতেই এক টানে দরজা খুলে দিল কৃতিক। কৃতিককে দেখে হাঁ করে তাকিয়ে আছে ওরও। পরনে অফ হোয়াইট ব্র্যান্ডেড শার্ট আর ওভারসাইজ ব্ল্যাক ডেমি, দুটোই অগোছালো। কপাল জুড়ে আঁটোসাঁটো ব্যান্ডেজ, লম্বা ঘাড় ছুঁই ছুঁই চুলগুলো আরও খানিকটা লম্বা হয়ে কপালে পড়ে আছে। বাম হাতের পিঠে এখনও ক্যানোলা লাগানো। ওরও জানে না কৃতিকের কেন এই হাল, তবে কিছুটা আঁচ করতে পেরে টুকরে কেঁদে উঠে ওরও বলল, এখন বলবেন মাইনর বাইক অ্যাক্সিডেন্ট, তাই তো? কৃতিক মৃদু হেসে বলল, বেশি না, মাত্র 3 দিন সেন্সলেস ছিলাম। পায়ের ফ্র্যাকচারের কারণে হাঁটতে পারিনি। আজ ব্যান্ডেজ খোলা হয়েছে আর আমি হসপিটাল থেকে সোজা তোর কাছে চলে এসেছি। কৃতিকের কথা শুনে ওরও অপরাধ বোধ তুঙ্গে উঠে যায়। ও কত কি না ভেবেছিল এই কয়েকদিন, অথচ কৃতিক কিনা হসপিটালে শুয়ে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। নিজের উপরে বড্ড রাগ হলো ওর। ওরকে কাঁদতে দেখে কৃতিক বিরক্ত হয়ে বলল, ফ্যাচ ফ্যাচ করে কাঁদবি না তো একদম, তোর কান্না বিশ্রী লাগে। আমি কি মরে গেছি? ওরও নাক টেনে বলল, লাগলে লাগুক। কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে নরম সুরে বলল, বুকে আয়। কৃতিক কি বলল সেটা শোনার জন্য ওরও এবার চোখ তুলে তাকালো। ওরও এখনো প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে কৃতিক ভ্রুকুচকে বলল, বৃষ্টিতে ভিজে চর বাঁধানোর শখ হয়েছে? তাহলে ভিজতে থাক, আমি গেলাম। ওরও তৎক্ষণাৎ বলে ওঠে, আমায় রেখে কোথায় যাবেন আপনি? ওরুর কথায় কৃতিক গভীর চোখে তাকালো। ওরু পুনরায় মিনমিনিয়ে বলল, না মানে বৃষ্টি নেমেছে তাই। কৃতিক গভীর গলায় বলল, কতক্ষণ ধরে বলছি বুকে আয়, কথা শুনিস আমার? হ্যাঁ। কৃতিকের কথা বাড়ালো না। ওরুর হাতে হ্যাচকা টান দিয়ে ওকে গাড়ির মধ্যে নিয়ে শব্দ করে গাড়ির ডোরটাকে লক করে দিল, সেই সাথে নিভিয়ে দিল অবশিষ্ট আলোটুকু। তবু সোডিয়ামের টিমটিমে আলোয় কৃতিকের মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছে ওরু, যে এই মুহূর্তে ওর মুখের কাছে মুখ নিয়ে ওর দিকেই মাতাল চাহনিতে চেয়ে আছে। কৃতিক হুট করে এতদিন পরে এতটা কাছে দেখতে পেয়ে কেন যেন এই মুহূর্তে প্রচণ্ড কান্না পাচ্ছে ওরুর, খুশির কান্না। ও কাঁপা কাঁপা হাতে কৃতিকের গালে হাত ছুঁয়ে মনে মনেই বলল, আপনাকে দেখার তৃষ্ণায় বুক ফেটে মরেই যাচ্ছিলাম, তারপর হুট করেই এক পশলা বৃষ্টি হয়ে আবারও ফিরে এলেন আপনি, ধরা দিলেন হৃদয়ে, পুনর্জীবিত করে দিলেন আমার আত্মাটাকে। এ কোন মায়ায় বাধা পড়েছি আমি। ওরু চুপচাপ কৃতিকের গালে হাত রেখে চোখের জল ফেলছে দেখে কৃতিক হিসিয়ে বলল, আই মিস ইউ বেবি। তোর কি একবারও মনে পড়েনি আমাকে? ওরু কি উত্তর দেবে ঠিক বুঝে উঠতে পারল না, তাই উল্টো প্রশ্ন করে বলল, আপনি ঠিক আছেন? হাতে এখানে ক্যানোলা লাগানো কেন? কৃতিক নিজের হাতের দিকে তাকিয়ে বলল, ডিসচার্জ করার আগেই বেরিয়ে এসেছে, তাই খোলা হয়নি। ওর পটু গিন্নির মতো করে শাসিয়ে বলল, এটা কি ঠিক হলো? আপনি এখনো ইনজিওর্ড। কৃতিক ওরুর গালে নাক ঘষতে ঘষতে বলল, তোর কাছে ফিরে এসেছে, এবার ঠিক হয়ে যাব। ওর চোখ দুটো বুঝে কাবা গলায় বলল, আমি ভেবেছিলাম আপনি আর আসবেন না। কৃতিক ওরুর ওড়নাটা সরিয়ে ওর লম্বা চুলগুলো একটানে খুলে দিয়ে চুলের সুঘ্রাণটা মুখে ডোবাতে ডোবাতে বলল, তোকে ছাড়া বাঁচতে পারলে তো। কৃতিকের কথায় ওরও মৃদু হাসে। তীব্র ঝড়ের শেষে প্রকৃতি যেমন পুরোপুরি শান্ত হয়ে যায়, ওর হৃদয়টাও এই মুহূর্তে পুরোপুরি শান্ত। বাইরে বৃষ্টি ঝাঁপিয়ে ঝড় শুরু হয়েছে, ক্ষণে ক্ষণে গর্জে উঠছে আকাশ। এমন ঝড়ো হওয়ার মধ্যে গাড়িতে বসে থাকতে ভয় করছে ওর, অথচ কৃতিক সেই যে গলায় মুখ ডুবিয়েছে এখনো ছাড়েনি। ওরও এখন ব্যথায় জর্জরিত হয়ে চোখ বুজে সহ্য করছে সবকিছু। এক পর্যায়ে গগন কাঁপানো আওয়াজে হুট করেই বাজ পড়ল ধরণীতে। সঙ্গে সঙ্গে ওরও ঘুরে এসে কৃতিককে জড়িয়ে ধরল শক্ত করে। ওরও জড়িয়ে ধরতে এতক্ষণে কৃতিক পার্থক্যটা বুঝতে পারল। ওরও শুকিয়ে গিয়েছে অনেকটা, শরীরটা একটুকুনি হয়ে গিয়েছে। কৃতিক এবার ভ্রু কুঞ্চিত করে ওরকে নিচে থেকে ছাড়িয়ে চোয়াল শক্ত করে বলল, এভাবে শুকিয়ে গিয়েছিস কেন? কি হয়েছে একদিনে তোর সাথে? কৃতিকের কথায় ওরও মাথা নিচু করে ঠোঁট উল্টে ফুপিয়ে বলল, অভিমানী কান্নায় ভেঙে পড়ে অস্ফুট স্বরে বলল, কি হয়েছে সেটা তো আপনি ভালো বলতে পারবেন। সেদিন কি কি সব কঠিন কথা বলে কোথায় যেন হারিয়ে গেলেন, আর এলেন না। দিন যায় রাত যায়, আপনি আর আসেন না। আমি তো ভেবেছি আপনি আমাকে শাস্তি দেওয়ার জন্য লুকিয়ে আছেন কোথাও।
আমার বুঝি কষ্ট হয়নি? অরুর কথায় কৃতিক যেন আকাশ থেকে পড়ল। ও অরুর গাল দুটোতে হাতে চেপে ধরে চোয়াল শক্ত করে বলল, মাত্র কয়েকটা দিন আমি আসি না বলে তুই খাওয়া বন্ধ করে দিবি? এটা কেমন কথা? আমি কি তোর এতটা লেম মনে হয়? যাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারি না, তাকে শাস্তি দেওয়ার জন্য নিজে লুকিয়ে থাকবো? এই তোর বুদ্ধি? নিজেকে এভাবে কষ্ট দেওয়ার সাহস কোথায় পেলে তুই? মাত্র 15 দিনে ভুলে গেলি শরীরটা তোর হলেও আত্মাটা আমার। অরু কাঁদতে কাঁদতে অভিমানের পসরা সাজিয়ে বসেছে। একে একে উগড়ে দিচ্ছে সব। কৃতিকের শার্টের বোতাম খুঁড়তে খুঁড়তে হেঁচকি তুলে অরু বলল, শুধু আসেননি তা তো নয়, একটা খোঁজ নেই, খবর নেই, আপনার ফোনটাও বন্ধ। আপনি জানেন আমি আপনার বাড়িতে পর্যন্ত গিয়ে ঘুরে এসেছি, কিন্তু আপনাকে পাইনি। অরুর কথায় কৃতিক বিরক্ত ভঙ্গিতে বলল, খুঁজেছিস ভালো কথা, তাই বলে নাওয়া খাওয়া বন্ধ করে এইভাবে শুকিয়ে যেতে হবে? এখন আমি আদর করবো কোথায়? পিচ্ছি মেয়েদের বিয়ে করলে এই হয়, পরিস্থিতি বলছে না, সারাক্ষণ ইমোশনাল হয়ে থাকে। অরু কাঁদতে কাঁদতে ঝাঁঝিয়ে উঠে বলল, ইমোশন যদি বুঝবেনই না তাহলে করেছেন কেন পিচ্চি মেয়েদের বিয়ে? আমি কি বিয়ে করার জন্য নাচছিলাম? অরুর এত এত কান্নাকাটি সহ্য হলো না কৃতিকের। ও অরুকে এক ঝটকায় টেনে এনে নিজের বাহুতে আগলে ধরে এবার নরম সুরে বলল, আমি কল্পনা করিনি যে তুই আমার জন্য এতটা ডেসপারেট হয়ে যাবে। তাহলে আমি জ্ঞান ফেরার পরে অন্তত অর্ণবকে দিয়ে খবর পাঠাতাম, কিন্তু তাই বলে তুই এইভাবে নিজেকে কষ্ট দিবে? অরুর উত্তর নেই। ও তো ফোপোতে ফোপোতে নাকের পানি চোখের পানি দিয়ে কৃতিকের শার্ট ভিজিয়ে ফেলেছে। কৃতিক সেসবে গুরুত্ব না দিয়ে পুনরায় বলল, এখানে আর থাকতে হবে না, চল আমার সাথে। ওর এবার মাথা তুলে শুধালো, কোথায় যাব? তোর হাজব্যান্ডের বাড়ি আছে, সেখানেই। অরু আটকে উঠে বলল, কি বলছেন এই ঝড়ের মাঝে এত রাতে? যাবি কিনা? অরু কিছু বলছে না দেখে কৃতিক গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, আমি বা তোকে কেন জিজ্ঞেস করছি অযথা? তোকে ছাড়া আমি আর থাকতে পারবো না, সো না এর কোনো অপশন নেই। কৃতিকের কাণ্ডে অরু হতভম্ব। কি হচ্ছে না হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না ওর। তাই একবার সবটা বোঝার জন্য নিজের দিকে তাকালো অরু। পায়ে স্যান্ডেল, গায়ের ওড়নাটা ব্যাক সিটে পড়ে আছে, পরনে ফ্রক, বাইরে তুমুল বর্ষণ। পেছনে ফেলে এসেছে মা আর আপাকে। পাশে বসে দক্ষ হাতে ড্রাইভ করছে সবচেয়ে কাছের মানুষ। আর অরু এভাবেই তার সাথে স্বামীর বাড়ি যাচ্ছে। অবশ্য জায়ান কৃতিকের দ্বারা সবই সম্ভব। সান ফ্রান্সিসকো ছাড়িয়ে শহরতলির সেই নির্জন শুনশান রাস্তায় আসতেই ঘটল বিপত্তি। গাছপালা ভেঙে পড়ে পুরো রাস্তা ব্লক হয়ে আছে। সামনে যাওয়ার কোনো রূপ উপায়ান্তর নেই। অগত্যায় কৃতিক ব্রেক কষল সেখানে। পুরো রাস্তা জুড়ে ঘুটঘুটে অন্ধকার। বিদ্যুতের লাইনচ্যুত হওয়ায় রোড লাইটগুলো নিভে আছে। চারিদিকে মানুষ তো দূরে থাক, একটা মশা মাছিরও আনাগোনা নেই। অথচ বাইরে ঝুম বৃষ্টি। এমন একটা পরিবেশে আটকে পড়ে অরুর গা ছমছম করছে। তাই ও মুখ কাচুমাচু করে বলল, এবার কি হবে? কৃতিক এবার অরুর ভয়াত্মক মুখের দিকে তাকিয়ে কিছু একটা ভাবলো। অতপর গমগমে আওয়াজে বলল, অরু, ব্যাক সিটে চল। অরু অবাক সুরে শুধালো, কেন? আমি বলেছি তাই। অরু উদ্দিত হয়ে বলল, এভাবে জোরে জোরে নিঃশ্বাস কেন ফেলছেন? আপনার কি শরীর খারাপ করছে? কৃতিক বলল, হ্যাঁ, চল এবার। অরু আর কী বা করবে? কৃতিকের শরীর খারাপ লাগছে দেখে তাড়াহুড়ো করে বেরিয়ে গেট খুলে ব্যাক সিটে গিয়ে বসল। কৃতিকও অন্য সাইড থেকে এসে গেট লাগিয়ে দিল। কৃতিক এসেছে দেখে অরু নিজের জামা কাপড় থেকে বৃষ্টির পানি ঝাড়া বাদ দিয়ে ওর ব্যান্ডেজ করা কপালে হাত ছুঁয়ে বলল, কোথায় খারাপ লাগছে দেখি? কৃতিক তৎক্ষণাৎ কোনো কিছুর পূর্বাভাস না দিয়েই অরুর হাতটা পিছনে চেপে ধরে নিজের ঠোঁট দিয়ে ওর ওষ্ঠ দখল করে। কৃতিকের এমন কাণ্ডে অরু বিস্ময়ের কিংকর্তব্য বিমূঢ়। ও নড়তে পারছে না, কৃতিককে ছাড়াতেও পারছে না। ওদিকে দম আটকে আসছে। একটা দীর্ঘ আর গভীর চুম্বন শেষে কৃতিক অরুর ঘাড়টা চেপে ধরে নিজের কাছে টেনে এনে হিসিয়ে বলল, হার্টবিট, একবার তুমি বলে আপন সুরে ডাক। তোমাকে তুমি শোনার ইচ্ছে আমার বহু বছরের। অরুর চোখ বন্ধ। কোনো মতে জিভ দিয়ে অদর বিছিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি তো আমার অনেক বড়। কৃতিক হাসকি স্বরে বলল, সো হোয়াট, আমি তো সব থেকে আপন। আর একটু পরে আমাদের মধ্যে কোনো দূরত্ব থাকবে না, তাহলে আমাকে ডাকবে না তো কাকে ডাকবে? অরু এই মুহূর্তে পুরোপুরি কৃতিকের বশবর্তী। কোনো এক অদৃশ্য জাদু বলে কৃতিককে পুরোপুরি নিজের আয়ত্তে নিয়ে ফেলেছে। তাই অরু কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনাকেই বলবো। তাহলে বল। অরু পরাজিত সৈনিকের মতো ছোট্ট করে উচ্চারণ করলো, তুমি? কৃতিক পুনরায় বলল, চোখ খুলে আমার দিকে তাকিয়ে স্পষ্ট আওয়াজে বল। অরু এবার তাই করলো।
শুষ্ক ঢোক গিলে কৃতিকের চোখে চোখ রেখে রিনরিনিয়ে বলল, তুমি? অরুর লজ্জারাঙা মুখ দেখে কৃতিক নিঃশব্দেই হাসল। তারপর একটানে অরুকে নিজের কোলে বসিয়ে দিয়ে হাসকি স্বরে বলল, আই নিড ইউ ওরু। আই ডেসপারেটলি নিড ইউ রাইট নাও। হবি না আমার? কৃতিকের কথা কিছুটা হলেও আন্দাজ করতে পেরে ভ্রম ছুটে গেল অরুর। মুহূর্তের ভয়ে ছুটে আত্মাটা শুকিয়ে গেল ওর। ক্রমাগত ছটফট করতে লাগলো কৃতিকের কোল থেকে নামার জন্য। কৃতিক এক হাতে অরুকে চেপে ধরে অন্য হাত দিয়ে শার্টের বোতাম খুলতে খুলতে বিরক্ত হয়ে বলল, কি হয়েছে? ছটফট করছিস কেন? মারছি তোকে? আদরিত করবো। অরু আতঙ্কিত সুরে বলল। আমার ভয় করছে। অরুর কথাটা বলার সঙ্গে সঙ্গে কৃতিক নিজের হাত লাগালো ক্যালেন্ডারটার এক টানে বের করে ফেলল। তৎক্ষণাৎ ফিনকি দিয়ে রক্ত বেরোলো ওর হাত থেকে। অরু সেখানটাই চেপে ধরে বলল, কি করছেন? এটা ডিস্টার্ব করছে। অরু এবার কম্পিত কণ্ঠে বলল। আপনি কি চাইছেন? কৃতিক পুনরায় নিজের শার্টের বোতামে হাত চালাতে চালাতে অরুর দিকে ঘোর লাগানো দৃষ্টি নিক্ষেপ করে বলল। তোকে? কৃতিকের নেশালো আওয়াজে কেঁপে উঠল অরু। তবে অনেকটা সাহস সঞ্চয় করে মিনমিনিয়ে বলল, আমার ভয় করে আপনাকে। কৃতিক একটানে অরুকে নিজের বুকের উপরে ফেলে দিয়ে বলল। ভয় কেন? অরু কাঁদো কাঁদো সুরে বলল। আপনি ডার্ক রোম্যান্স শোনেন সবসময়। কৃতিক অরুর লম্বা চুলগুলো একপাশে সরিয়ে ধীরে ধীরে ওর জামার চেনটা খুলতে খুলতে বলল, দিস ইজ ইউর ফার্স্ট টাইম। সো বি জেন্টল। অরুর মাঝে ডুবে যেতে যেতে কৃতিকের মন বলছে, ঝলসানো রাতে এ পুরাব রাতে তুমি আমার অন্ধকার আর রোশনা। মধ্যরাতে আকাশ বাতাস ছাপিয়ে বর্ষণে মুখরিত ধরণী, সেই সাথে প্রশান্ত মহাসাগরের উত্তাল ঝড়ো হাওয়ার চারদিক কনকনে ঠান্ডা। ঝড়ের তাণ্ডব কমে এসেছে একটু একটু, অথচ অন্ধকারের মাঝে আটকে পড়া ব্ল্যাক মার্সিডিসটা এখনো সেখানেই ঠাঁই দাঁড়িয়ে। ধরণীতে বহমান ঝড়ের গতিবেগ কমে গেলেও দুটো হৃদয়ের এলোপাথারি বইতে থাকে উথাল জলোচ্ছ্বাসের তাণ্ডব। আজ রাতে বোধ হয় কমবে না আর। কৃতিকের অবাধ্য আচরণে ইতোমধ্যে অরু বুঝতে পেরেছে আজ রাতটা ওর জন্য দীর্ঘতম হতে চলেছে, সেই সাথে নিদ্রাহীন। বন্ধুর আকাশ ছুঁই ছুঁই, পর্বতমালার নিম্নভাগে জ্যোৎস্না রাতের রূপালি ঝকঝকে আলো এসে পৌঁছাতে পারে না কোনো কালে। সেথায় এখনো ঘোর আমাবস্যা বিরাজমান। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আর তমসাচ্ছন্ন। শুধুমাত্র পাহাড়ের এক কোণে গুহার মধ্যে যে গুপ্ত ঘরটা রয়েছে সেখান থেকেই জেনারেটর চালিত বৈদ্যুতিক বাল্বের নিয়ন আলোর ছটা এসে থেকেছে নরম সবুজ কচি ঘাসের উপরে। অতীব সুন্দর সেই ম্যাজিক্যাল আলো ছায়া আর ঘাসের আন্তরককে পায়ের মারিয়ে তড়িৎ বেগে এদিকে সেদিকে পায়চারি করছে নিখিল। কপালে তার দুশ্চিন্তার ভারী গভীর ভাঁজ, শরীরে ঘামে ভিজে চুপচুপা। শার্টের ওপরে পরা সফেদ রঙা অ্যাপ্রনটার এথায় সেথায় শুকিয়ে যাওয়া রক্তের ছোপ ছোপ দাগ। কুঁচকে রাখা ছোট ছোট চোখ দুটো দেখে মনে হচ্ছে একটু আগেই কোনো অপকর্ম করে ধরা খেয়েছে সে। এদিকে সেদিকে পায়চারি করতে করতেই দাঁত দিয়ে নখ কাটতে কাটতে এমনভাবেই কি যেন বিড়বিড় করছে এক নাগারে। দেখলে মনে হবে কোনো কিছুর হিসেব কষছে। নিখিলের এমন উদ্ভ্রান্তের মতো কর্মকাণ্ড দেখতে পেয়ে গুপ্ত ঘর থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসলো লিও। এক ছুটে বেরিয়ে আসতেই তার স্থূলকায় দেহটা হাঁপিয়ে ওঠে। সে নিখিলের সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতেই শুধায়, কি হয়েছে? এখানে কাজ শুরু করছো না যে? রাত শেষ হয়ে যাবে তো। কথাটা বলার সঙ্গে সঙ্গেই ফট করে দু হাতে লিওর কলার খামচে ধরল নিখিল। অতপর চোয়াল শক্ত করে দাঁত খিচিয়ে বলল, তোমাকে আগেই বলেছিলাম এই কয়জনে হবে না। সব কিছুর একটা পরিমাণ রয়েছে। পরিমাণের বাইরে ওদের শরীর থেকে অতিরিক্ত হরমোন বের করলে সবগুলো মারা পড়বে। তখন ধনকুব হওয়ার বদলে জেলে পচে মরতে হবে আমাদের। নিখিলের কথায় লিও শুষ্ক ঢোক গিলে ভয়ার্থক কণ্ঠে শুধালো, এ- এখন কি করব? নিখিল পুনরায় পায়চারি করতে করতে বিড়বিড়িয়ে বলে, জানি না, রাশিয়ান মাফিয়াদের থেকে অ্যাডভান্স ডলার নিয়ে ফেলেছি। যে করেই হোক কাজ সম্পন্ন করতে হবে। লিও মুখ কাচুমাচু করে বলল, কিন্তু এই সময় নতুন করে টিনেজ
হরমোন কোথায় পাবো? লিওর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নিখিলের হাঁটার গতি সহসা থেমে যায়। ও আঙ্গুল উঁচিয়ে পাহাড়ের চূড়ায় জ্বলতে থাকা ফেরি লাইট আর মাঝ আকাশে উড়তে থাকা নিভো নিভো জ্বলন্ত ফানুসগুলো দেখিয়ে লিওকে শুধালো। ওখানে কি হচ্ছে? লিও ঠোঁট উল্টে বলল। মেবি কোনো গ্রুপ ক্যাম্পিংয়ে এসেছে। নিখিল তৎক্ষণাৎ গুটগুটিয়ে যাওয়া জায়গাটা ত্যাগ করে বড় বড় পা ফেলে উপরে থাকা পাহাড়ের চূড়ায় ওর কাণ্ডের পেছন থেকে লিও হাঁক ছেড়ে ডেকে উঠে বলল। আরে কোথায় যাচ্ছ? নিখিল যেতে যেতে পেছনে না তাকিয়ে ক্রূর হেসে বলল। সব কিছু রেডি করো, আসছি আমি। আজকাল স্টুডেন্টরাও হয়েছে ফাজিল এক একটা। কথা নেই বার্তা নেই, যখন তখন কল দিয়ে কনভারসেশন শুরু করে দেয়। আর থামার নামই নেই। প্রথমে পড়াশোনা নিয়ে শুরু করবে, তারপরে সুযোগ বুঝে ধীরে ধীরে ঢুকে যাবে ব্যক্তিগত আলাপে। আমেরিকার মেয়েরা এত নির্লজ্জ আর বেহায়া কেন কে জানে। স্টুডেন্টের বাড়তি প্যাচাল প্রথমে দাঁতে দাঁত চেপে সহ্য করলেও এক পর্যায়ে বিরক্ত হয়ে ফোনটা বন্ধ করে দিয়েছে রাগচটা বদমিজাজি কৃতিক। একে তো চরম মুহূর্তে কল দিয়ে মুডের 12টা বাজিয়ে দিয়েছে, তার উপরে রাত বিরাতে কল দিয়ে ঢঙের আলাপ অসহ্য। স্টুডেন্টদের কাছে কৃতিক বরাবরই চুপচাপ, হাঁ ছাড়া উত্তর দেওয়া ওর ধাঁচে নেই। তাই তো কথা বাড়ানোর সঙ্গে সঙ্গেই মুখের উপরে ফোন বন্ধ করে দিয়েছে একদম। এবার 1000টা কল দিলেও আর কৃতিকের নাগাল পাওয়া যাবে না, সে যতই প্রয়োজনীয় আলাপ হোক না কেন। কিছুক্ষণ নিরিবিলি দাঁড়িয়ে থেকে নিস্তব্ধ প্রকৃতির মাঝ থেকে এক বুক বাতাস ভরে নিয়ে কৃতিক পুনরায় এগিয়ে গেল ক্যাম্পিং ভ্যানের দিকে। ওদিকে সবাই মহা আনন্দে ফানুস উড়াচ্ছে। কৃতিক ভাবল ওরুকেও দেখাতে হবে এই রোমাঞ্চকর দৃশ্যটা, নয়তো এত দূরে ক্যাম্পিংয়ে আসার মজাটা মিস করে যাবে মেয়েটা। তাই ভিতরে না গিয়ে বাইরে থেকেই ওরুকে ডেকে উঠল কৃতিক। ওরু, বারে আয়। জাস্ট লুক, সামথিং স্পেশাল ইজ হ্যাপেনিং হিয়ার। কাম ফাস্ট। ওরু। ভেতর থেকে ওরুর কোনোরূপ সারা শব্দ না পেয়ে এবার কৃতিক নিজেই ধীর গতিতে ক্যাম্পিং ভ্যানের ভিতরে প্রবেশ করল। চারিদিকে ফানুসের ছড়াছড়ি, একের পর এক উড়ন্ত ফানুসে মিটমিটিয়ে আলোয় পুরো পাহাড়টাকে অপার্থিব সুন্দর লাগছে। ক্যাম্পফায়ারের পাশেই চাঁদের পাহাড় গান বেজে চলেছে সেই তখন থেকে। পুরোই অ্যাডভেঞ্চারাস পরিবেশ। পাহাড়ের এক কোণে দাঁড়িয়ে অ্যালিসা উড়ন্ত ফানুসগুলোকে সূক্ষ্ম নজর দিয়ে পরখ করছে। তা দেখে অর্ণব একটা ফানুস নিয়ে এগিয়ে এসে অ্যালিসাকে উদ্দেশ্য করে বলল। এলি, ফানুস উড়াবি আয়। অ্যালিসা তৎক্ষণাৎ এগিয়ে এসে হ্যাঁসচোখ মাথা নাড়িয়ে অর্ণবের হাতে হাত রাখে। তারপরে দুজনে মিলে এগিয়ে যায় ফানুসটাকে উন্মুক্ত করে দিতে। ফানুসের মধ্যে জ্বলতে থাকা সোনালি আলোয় অ্যালিসার হাতে হিরে খচিত আংটিটা চকচক করছে খুব। অর্ণব সেটার দিকে একবার পরখ করে ওর চোখের দিকে দৃষ্টিপাত করল। অ্যালিসার ধূসর চোখ দুটোতেও জ্বলন্ত ফানুসের নিদারুণ প্রতিচ্ছবি বিদ্যমান। স্থির চোখে মুখে ধামাচাপা পড়ে আছে একরাশ খুশির ঝিলিক। অর্ণব সেই খুশিকে আরো খানিকটা বাড়িয়ে দিতে ওর কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলল। আই লাভ ইউ এলি, শুধু আজ বা কাল নয়, জনম জনমের ভালোবাসা তুই আমার। অর্ণবের কথার প্রতি উত্তরে অ্যালিসাও লাজুক হেসে কিছু বলতে যাবে, তার আগে কোথা থেকে যেন ছুটে এসে এক থাবায় শায়রের কলার টেনে ধরে দাঁতে দাঁত পিষে কৃতিক বলল। আমার ওরু কই? শায়ের বেচারা বসে পপকর্ন চিবাতে চিবাতে অর্ণব অ্যালিসার সিনেম্যাটিক প্রেম নিবেদন দেখছিল। হঠাৎ এমন আতঙ্কিত আক্রমণে তৎক্ষণাৎ পপকর্নের গলাতে আটকে গেল ওর। কাশি দিতে দিতে কৃতিককে ছাড়ানোর চেষ্টা করে কোনো মতে ফ্যাসফ্যাসিয়ে বলল। ছাড় ভাই, আমি সত্যিই জানি না আরু কোথায়। তোরা দুজন তো হুট করেই একসাথে উদাও হয়ে গেলি। তোরা স্বামী স্ত্রী, তোদের প্রাইভেসির ব্যাপার আছে, ওই জন্য আর ডাকিও নি আমরা। শায়ের কথায় কৃতিক নিজেকে সংবরণ করে ওর কলার ছেড়ে দেয়। তখনই ওপাশ থেকে অ্যালিসা আর অর্ণব এগিয়ে এসে শুধালো। কি হয়েছে জেকে? কৃতিক থমথমে মুখে এদিকে ওদিকে হালকা মাথা নাড়িয়ে বলল। ডোন্ট নো, ওরু কোথাও নেই। অ্যালিসা উদ্যত সুরে বলল। কোথাও নেই মানে? ও তো তোর সাথে ছিল। কৃতিক জিভ দিয়ে শুষ্ক অধর ভিজিয়ে চিন্তিত গলায় বলল। হ্যাঁ, তখন তো ছিল। আমি নিজে ওকে ক্যাম্পিং ভ্যানে রেখে একটা ফোন কল রিসিভ করতে একটু দূরে গিয়েছিলাম, আর তারপর। শায়র হ্যাঁসূচক মাথা নাড়লে কৃতিক পুনরায় বলে। শায়র, তোরা এলিসা অর্ণবের সার্ভিস মুভমেন্ট ধারণ করার জন্য হিডেন ক্যামেরা সেট করেছিলি? কৃতিক নিজের তেতো গলার অযথা স্বীকারোক্তি শেষ না করেই চট করে শায়রকে বলল। কোথায় কোথায় সেট করেছিলে? সবগুলো বের কর, কুইক। এবার শুধু শায়র নয়,
ওর সাথে সাথে অর্ণব পায়ে পায়ে এগিয়ে গেল ক্যামেরাগুলো খুঁজে বের করতে। এই মুহূর্তে কৃতিকের মাথা ফেটে যাচ্ছে দুশ্চিন্তায়। অতিরিক্ত দুশ্চিন্তার ফলে সুকৌশল মস্তিষ্কটাও হ্যাং হয়েছে বারংবার। রাতের আধারে এমন অচেনা অজানা পার্বত্য এলাকায় হঠাৎ করে কোথায় চলে যেতে পারে মেয়েটা, তাও কৃতিককে না জানিয়ে। কিছুক্ষণ আগে তো সবকিছু কতটা মসৃণ হয়ে উঠেছিল ওদের মাঝে। ওরও বারবার বলেছিল, আমি শুধু আপনাকেই চাই, নিজ স্বামী রূপে আপনি ছাড়া অন্য কারো মুখ আমি কল্পনাও করতে পারি না। সেসব কথা ভাবলে এখনও কৃতিকের হৃদয়টা এক অজানা উষ্ণতায় ছেয়ে যায়। মস্তিষ্ক ঘিরে ধরে কাল্পনিক সুখের ভাবনায়। অথচ এখন এভাবে হুট করে হারিয়ে গিয়ে কেমন দুশ্চিন্তায় পাগল বানিয়ে দিচ্ছে ওকে। এটা কি ঠিক হলো? খানিকক্ষণ আগে কাটানো ভালো সময়গুলোর কথা মনে পড়তেই মুহূর্তের মধ্যে অগ্নিগিরির অগ্নিফুষ্টের ছড়িয়ে পড়ল কৃতিকের পুরো মস্তিষ্ক জুড়ে। ওর চুপচাপ দাঁড়িয়ে থাকলো না, ধাপ ধাপ পা ফেলে এগিয়ে গেল ক্যামেরাগুলোর দিকে। মনিটরের স্ক্রিনে একে একে সবগুলো ক্যামেরার ভিডিও ফুটেজ চেক করা হলো। শেষ হলে ক্যামেরাতে এসে চোখ আটকে গেল ওদের সবার একটা জায়গায়। শুধু চোখ আটকে গেল বললে ভুল হবে, রীতিমতো কাশাকাশি শুরু হয়ে গিয়েছে সবার। ভিডিওতে অরুর সাথে করা কৃতিকের একান্ত মুহূর্তের পাগলামিগুলো দেখে অ্যালিসা, অর্ণব, সায়র তিনজনই কৃতিকের পানে অবিশ্বাস্য চাহনি নিক্ষেপ করে। একই সুরে বলে ওঠে, তোরা একটু আগে এসব করছিলি? সায়র বড় বড় চোখ করে ক্যামেরার দিকে তাকিয়ে বলল, সি হি ইজ সো ডিফারেন্ট। মেয়েটাকে শ্বাস পর্যন্ত নিতে দিচ্ছে না। সায়রের কথায় অ্যালিসা, অর্ণব মুখ টিপে হেসে দিল। ওদের কিল্লি আর মজা মস্তিষ্কে এক ধমকে থামিয়ে দিয়ে কৃতিক বলল, জাস্ট শাট আপ। টেনশন আমার মাথা ফেটে যাচ্ছে, আর তোর এখানে মজা নিচ্ছিস? তাছাড়া ওর আমার বিয়ে করাবো। যা খুশি যেভাবে খুশি যেখানে খুশি করবো, তোদের বাপের কি? ওদের তর্ক বিতর্কের মাঝেই ভিডিওর একটা জায়গাতে অর্ণব পজ করে বলল, গাইস লুক। তৎক্ষণাৎ কৃতিক সচকিত হয়ে এগিয়ে এসে স্ক্রিনে চোখ রাখল। অর্ণবকে সরিয়ে দিয়ে রিপিট করে ওই একই সিনটুকু বারংবার টেনে দেখছে কৃতিক। 4 সেকেন্ডে সেই ভিডিওতে দেখা যাচ্ছে অ্যাপ্রন পরা কেউ একজন এসে অরুর সাথে হেসে কুশলাদি বিনিময়ের মতো করে কথা বলছে। অতঃপর অরু তার পেছনে পেছনে অন্ধকারের মধ্যে মিলিয়ে গিয়েছে। অর্ণব পাশে দাঁড়িয়ে ঠোঁট উল্টে বলল, কে হতে পারে এই অ্যাপ্রন পরা লোকটা? সায়র সহসা এগিয়ে এসে ভালো করে নজর ঘুরিয়ে বলল, আরে এটা তো নিখিল আর ওর ক্রাশ। ওর বাচ্চা। আকস্মাৎ কৃতিকের গর্জনে কেঁপে উঠল ওরা সবাই। কৃতিক উঠে দাঁড়িয়ে ভ্যানের সামনে রাখা স্টুলটাতে সজোরে লাথি মেরে রাগে থরথরিয়ে কাঁপতে কাঁপতে বলল, ওকে একবার খুঁজে পাই, মেয়ের ওর কাল ফাটিয়ে দেবো আমি, তখন সারা জীবনের মতো ক্রাশ খাওয়া ভুলে যাবে। অর্ণব এগিয়ে এসে কৃতিকের কাঁধে হাত রেখে বলল, ঠান্ডা মস্তিষ্কে ভাব জেকে এটা কি আদৌ পসিবল? অরু তো তোর সাথে এসেছিল একটু আগে, তোরা কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলি, তাহলে হঠাৎ করে অরু কেন নিখিলের সাথে চলে যাবে, তাও কাউকে কিছু না জানিয়ে? তাছাড়া অরু অ্যাডাল্ট, বিয়ের মর্ম কতটুকু সেটা ও ভালো করেই বোঝে, তাও তোকে না জানিয়ে কেন যাবে? আর সবচেয়ে বড় কথা, অর্ণব কথা শেষ করার আগেই পাশ থেকে অ্যালিসা গুরুগম্ভীর গলায় বলল, নিখিল এখানে কি করছে? অর্ণব অ্যালিসার দিকে তাকিয়ে বুক ফুলিয়ে বলল, রাইট। এই না হলে আমার সোনা। অর্ণবের আহ্লাদি কথায় অ্যালিসার দাঁত কিরমিরিয়ে উঠে বলল, চুপ করবি তুই? সিরিয়াস কনভারসেশন চলছে এখানে। কৃতিক ওদের কথায় কান না দিয়ে দ্রুত নিজের মোবাইল বের করে লোকেশন ট্র্যাকারে ঢুকে পড়ল। সায়র শুধালো, কি খুঁজছিস? কৃতিক কিছু একটা সার্চ করতে করতে বলল, কিছুদিন আগে আমি ওরকে মোবাইল ফোন কিনে দিয়েছিলাম, সেটার লোকেশনে আমার ফোনে কানেক্ট করে রেখেছিলাম, যদি কখনো প্রয়োজন হয় সেটা ভেবে। সায়র দাঁত কটমটিয়ে বলল, সেটা আগে বলবি না? কৃতিকের এই মুহূর্তে কোনো কিছুই ঠিক নেই। চোখ দুটো ঝাপসা লাগছে। অগত্যই আঙ্গুলের ভাঁজে ধরে রাখা মোবাইলটা তিরতিরিয়ে কাঁপছে। ও বারবার নিজের ফোকাস ধরে রাখতে চাইছে, কিন্তু কিছুতেই পারছে না। অনবরত হাতের পিঠ দিয়ে নাকের ডগা মুছছে, কিছুই নেই তবুও মুছছে। অ্যালিসা, অর্ণব, সায়র সবাই কৃতিকের অতিরিক্ত অবসাদগ্রস্ততার কথা জানে। তার উপরে ওরও মিসিং। কৃতিক নিশ্চয়ই এখন নিজের মধ্যে নেই। মাত্রাতিরিক্ত উদ্বেগে কৃতিকের বারংবার ঘাড় ফুটানো আর নাকের ডগা মোছা দেখে অ্যালিসা এগিয়ে শান্ত গলায় শুধালো, কিছু পেলি? কোনো লোকেশন? কৃতিক ভ্রু কুঁচকে বলল, লাস্ট লোকেশন তো এই পাহাড়ের আশেপাশে কোন একটা জায়গায় মনে হচ্ছে। তৎক্ষণাৎ অর্ণব আর সায়র ছুটে এসে ওর হাত থেকে মোবাইলটা নিয়ে বলল, কই দেখি।
মোবাইলের লোকেশনটা ভালো মতো বড় করে চোখ কপালে উঠে গেল অর্ণবের। অবিশ্বাসের সুরে কৃতিককে শুধালো, এটা কি আসলেই অরুর লোকেশন?